পশ্চিমবঙ্গকে নিয়ে যখনই কথা হয় দুটো ছবি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে, তাই না? একদিকে বরফে ঢাকা হিমালয়, আর অন্যদিকে দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সরু রাস্তা। চলুন আজ এই অসাধারণ আর বৈচিত্র্যময় রাজ্য তার গভীরে ঢোকা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এর নাম নিয়ে। রাজ্যটা তো ভারতের পূর্ব দিকে, তাহলে এর নামের আগে পশ্চিম কথাটা কেন? এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। এর উত্তরটা পেতে হলে আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। একেবারে ১৯০৫ সালে ব্রিটিশরা যখন বাংলা ভাগ করল, তখন যে অংশটা ভারতের সাথে থেকে গেল সেটার নাম হলো পশ্চিমবঙ্গ। আর অন্য অংশটা, ওটা তো প্রথমে হলো পূর্ব পাকিস্তান আর এখনকার স্বাধীন বাংলাদেশ। তো বুঝতেই পারছেন, ভৌগোলিকভাবে পূর্বে হলেও নামটা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। এবার চলুন ম্যাপে একটু ওপরের দিকে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে, যাকে বলা যেতে পারে রাজ্যের মুকুট। কি এমন আছে ওখানে যা একে এতটা স্পেশাল করে তুলেছে? এখানে পরপর রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। দার্জিলিংয়ের কথা তো আর নতুন করে বলার কিছু নেই, বিশ্বজুড়ে বিখ্যাত তার চায়ের জন্য। আর শিলিগুড়ি, ওটা হলো গোটা অঞ্চলের ব্যবসা বাণিজ্যের হাব, কাঠ থেকে শুরু করে প্লাইউড। আর হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ বাগডোগরা এয়ারপোর্টটাও কিন্তু এখানেই। পাশেই জলপাইগুড়ি, যেখানে রয়েছে দেশের অন্যতম বড় রেলইয়ার্ড, নিউ জলপাইগুড়ি, মানে এনজে। আচ্ছা, এবার এমন একটা জায়গার কথা বলবো যেটা পশ্চিমবঙ্গের না, শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতের জন্যই সবথেকে গুরুত্বপূর্ণ আর একই সাথে সবথেকে চিন্তার কারণ। অনেক ডিফেন্স এক্সপার্ট তো সরাসরি বলেন এটাই ভারতের অ্যাকিলিস হিল, মানে সবচেয়ে বড় দুর্বলতা। কি এমন আছে ওখানে? এই জায়গাটার নাম শিলিগুড়ি করিডোর, তবে এর আর একটা নাম আছে, চিকেনস নেক, মানে মুরগির গলার মতো সরু। ভাবুন একবার, সবচেয়ে সরু জায়গা, এটা মাত্র ২২ কিলোমিটার চওড়া। আর এইটুকুই রাস্তা যেটা দিয়ে আমাদের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলো জুড়ে আছে। এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি কোনো কারণে এই করিডোরটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? সিকিম সহ উত্তর পূর্বের ৮টা রাজ্য, হ্যাঁ ৮টা রাজ্য, দেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, এর চারপাশের ম্যাপটা দেখুন। একদিকে নেপাল আর ভুটান, আরেকদিকে বাংলাদেশ, আর একটু ওপরে তাকালেই চীন। মানে ছোট্ট একটা জায়গার ওপর কি মারাত্মক একটা জিওপলিটিক্যাল প্রেশার, ভাবা যায়? তো উত্তরের স্ট্র্যাটেজিক গুরুত্ব তো বোঝা গেল। এবার চলুন ম্যাপে একটু পশ্চিম দিকে চোখ ফেরানো যাক। এই এলাকাটা হলো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড বা শিল্পাঞ্চলের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে চিত্তরঞ্জন, যেখানে তৈরি হয় রেলের ইঞ্জিন। আছে দুর্গাপুর, মানে স্টিল প্ল্যান্টের শহর। বর্ধমান তো আছেই, আর মালদা, যেটা শুধু আমের জন্যই না, একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে ডিভিশনও বটে। সব মিলিয়ে এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল শিল্পাঞ্চল চলে কিসের জোরে? এর জ্বালানিটা আসে কোত্থেকে? উত্তরটা লুকিয়ে আছে ঠিক পাশেই, রানীগঞ্জের সুবিশাল কয়লা খনিতে। এই কয়লাই কিন্তু গোটা অঞ্চলের ইন্ডাস্ট্রিকে সচল রেখেছে। পশ্চিমবঙ্গ মানেই তো নদীমাতৃক জায়গা। এখানকার নদীগুলো একদিকে যেমন জীবন, তেমনি মাঝে মাঝে আন্তর্জাতিক সংঘাতেরও কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে? চলুন দেখি। কলকাতা বন্দরের কথাই ধরুন, এটা কিন্তু সরাসরি সমুদ্রের উপর নয়, হুগলি নদীর ওপর। আর এখানেই ছিল আসল সমস্যাটা, পলি। প্রতি বছর এত পলি জমত যে নদীর গভীরতা কমে যেত, ফল বড় বড় জাহাজ আর বন্দরে ঢুকতেই পারত না। দেশের বাণিজ্যের জন্য এটা একটা বিরাট ধাক্কা ছিল। তো এই সমস্যার সমাধানের জন্য একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সমাধান বের করা হলো, ফারাক্কা ব্যারাজ। প্ল্যানটা ছিল সহজ। ফারাক্কায় গঙ্গার জল আটকে একটা বিশাল রিজার্ভার তৈরি করা হবে। তারপর যখনই দরকার পড়বে, ব্যারাজের গেটগুলো খুলে দেওয়া হবে। আর সেই জলের তোড়ে ফ্ল্যাশের মতো হুগলির সব পলি সাফ হয়ে সমুদ্রে চলে যাবে। আর কলকাতা বন্দরের রাস্তা পরিষ্কার। তবে সব নদীর গল্প এত সহজ নয়। তিস্তা নদীর কথাই ধরুন, এটা নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘদিনের সমস্যা চলছে। পশ্চিমবঙ্গ চায় তিস্তার ওপর বাঁধ দিতে নিজেদের সেচ আর বিদ্যুতের জন্য, কিন্তু বাংলাদেশের ভয়ে বাঁধ দিলে তাদের দিকে জলের প্রবাহ কমে যাবে, আর এর ফলে ওখানকার লক্ষ লক্ষ কৃষকের জীবন বিপদে পড়বে। এটা একটা খুব জটিল কূটনৈতিক সমস্যা। পশ্চিমবঙ্গের ইতিহাসে
এমনও কিছু ঘটনা আছে যা শুনলে গায়ে কাঁটা দেয়। চলুন তেমনই এক রহস্যের কথা শোনা যাক, যার সমাধান আজও হয়নি। সময়টা 1995-এর ডিসেম্বর। পুরুলিয়ার শান্ত আকাশে হঠাৎ এমন কিছু ঘটল যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, আর সেই ঘটনার রহস্যের জট আজও খোলেনি। সেই রাতে একটা কার্গো বিমান খুব নিচু দিয়ে উড়ে যায়, আর তার থেকে ঝরঝর করে পড়তে থাকে বড় বড় কাঠের বাক্স। গ্রামের লোক তো অবাক। বাক্সগুলো খুলে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। ভেতরে থরে থরে সাজানো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কারা ফেলল এই অস্ত্র? কেন ফেলল? কার জন্য? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। সরকারি ফাইলপত্রে এই ঘটনাটা ক্লাসিফাইড, মানে এর তথ্য সাধারণ মানুষের জন্য নয়। আর জানেন ওই বাক্সের ভেতর সবচেয়ে বেশি কী ছিল? ছিল বিশ্বের সবথেকে কুখ্যাত আর নির্ভরযোগ্য রাইফেলগুলোর একটা, AK-47। কিন্তু কি আছে এই রাইফেলে যা একে এত ভয়ঙ্কর করে তুলেছে? নামটা এসছে এর ডিজাইনার মিখাইল কালাশনিকোভের নাম থেকে। এ মানে আফতোমাত বা স্বয়ংক্রিয়, আর 47 হলো সালটা, মানে 1947 সাল। এর সবচেয়ে বড় গুণ কি জানেন? এর সিম্পলিসিটি। এটাকে জলে ডোবান, কাদার মধ্যে ফেলুন বা বালিতে, কিচ্ছু যায় আসে না, এটা চলবেই। আর এর ফায়ারিং পাওয়ার অবিশ্বাস্য। ফুল অটোমেটিক মোডে এটা 1 সেকেন্ডে 16টা পর্যন্ত গুলি ছুটতে পারে। ভাবা যায়? 1 সেকেন্ডে 16টা। এই জন্যই এটা এত মারাত্মক। তাহলে দেখুন, পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গ মানেই হলো একটা বৈপরীত্যের রাজ্য। একদিকে দার্জিলিংয়ের পাহাড় যেমন আশীর্বাদ, তেমনি চিকেন স্নেক দেশের জন্য একটা বড় চিন্তার কারণ। একদিকে শিল্প যেমন অর্থনীতির চালিকা শক্তি, তেমনি নদীগুলো একদিকে জীবন দিচ্ছে, আবার আন্তর্জাতিক বিবাদেরও জন্ম দিচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাগায়, এত সম্পদ আর এত চ্যালেঞ্জকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গ কিভাবে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি আর আন্তর্জাতিক কূটনীতির মতো জটিল বিষয়গুলোর মধ্যে একটা ভারসাম্য খুঁজে পাবে? এটা সত্যিই একটা বড় প্রশ্ন, যার উত্তর ভবিষ্যতেই দেবে।